পাখির চোখ লোকসভা ভোট রণকৌশল ঠিক করতে কলকাতায় এলেন অমিত শাহ, জেপি নাড্ডা। ভোট স্ট্র্যাটেজি নিয়ে বৈঠকের পাশাপাশি কালীঘাট মন্দিরে পুজোও দিলেন। দেখুন। বড়দিনের পরই কলকাতায় বিজেপির বড় বৈঠক। লোকসভা ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে কলকাতা ঘুরে গেলেন অমিত শাহ, জেপি নাড্ডা। তবে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকের পাশাপাশি তাঁরা পৌঁছে গেলেন মন্দির গুরুদ্বারেও। মঙ্গলবার সকালে নিউ টাউনের হোটেল থেকে জোড়াসাঁকোর বরাশিক সঙ্গত গুরুদ্বারের উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি। সকাল 11:25 মহাত্মা গান্ধী রোডে গুরুদ্বারে পৌঁছে যান তারা। সেখানে প্রার্থনা করেন বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব। গুরুদ্বারা কর্তৃপক্ষ তাকে একদম পাগড়ি পরিয়ে দিলেন, যেটা হচ্ছে নিয়ম রয়েছে, রীতি রয়েছে যে গুরুদ্বারা প্রবেশ করার আগে মাথায় পাগড়ি বাঁধতে হয়। সেক্ষেত্রে সেইভাবেই রিচুয়ালস করা হলো এবং তারপরে তিনি হাসি মুখেই এই গুরুদ্বারাতে প্রবেশ করলেন। গুরুদ্বারা থেকে বেরিয়ে জনসংযোগও সেরে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তো প্রতি মাসেই আসেন। আজকের দিনটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই শুরু করেছি বীরবাল দিবস শাহজাদাদের প্রণাম করে। 11:55 নাগাদ গুরুদ্বারা থেকে বেরিয়ে পড়েন অমিত শাহ, জেপি নাড্ডা। সোজা রওনা দেন কালীঘাট মন্দিরের উদ্দেশ্যে। বেলা 12:09 পৌঁছে যান মন্দিরে। মন্দিরের 2 নম্বর গেটে রেড কার্পেট বিছিয়ে তাদের অভ্যর্থনা জানানো হয়। দুধ এবং ডাবের জল দিয়ে মায়ের পা ধুয়ে মালা ও ওড়না পরিয়ে আরতি করেন অমিত শাহ। নিবেদন করেন পেড়া। কালীঘাট মন্দির একটা দর্শনীয় স্থান, বাংলার ঐতিহ্য। সেখানে একজন তিনি অন্য রাজ্য থেকে এসে দেখতে গেছেন, এরকম কত মানুষ দেখতে যান, তো দেখতে গিয়েছেন, এ তো ভালো। তো বাংলা শীতকালে পর্যটকদের পক্ষে খুব ভালো, রাজনৈতিক পর্যটকদের পক্ষেও ভালো। শীতকালের এই মিঠে রোদ্দুর মেখে আসবেন, ঘুরবেন, বিভিন্ন জায়গায় যাবেন, বাড়ি ফিরে যাবেন। অনেক আগে থেকে যাওয়া উচিত ছিল, এরা শুধু ভোট আসলে যাই হচ্ছে তফাৎ। যারা ধর্ম মানে এবং ধর্মভীরু তারা ধর্মস্থানে যখন যায়, আমি তো এটুকু জানতাম যে তারা ঝান্ডা বহনের জন্য যায় না বা ভোটের জন্য যায় না, তারা মনে প্রাণে বিশ্বাস করে বলে যায়। এবারে অন্তত তাহলে এই যে কদিন আগে যে গীতা পাঠ করলে সেটা মন্দির করেনি, তাহলে এখন কালী মন্দির গেছে, এখন বিজেপি তখন মন্দির গেছে। মন্দির গুরুদ্বার ঘুরে ফের নিউ টাউনের হোটেলে ফিরে যান তারা। তারপর সেখানে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ, জেপি নাড্ডা। রুমা পাল, সঞ্চয়ন মিত্র, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অরূপ, বড়দিনের উৎসবে বড় সফর তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তারা একসঙ্গে আসছেন। বিজেপি নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন, একদম টার্গেট ফিক্স করে দিচ্ছেন কি কি করতে হবে, ইস্যু বেস, পুরো একদম লড়াইয়ে ঝাঁপানোর জন্য সমস্ত রকম দাওয়াই দিয়ে গেলেন বলাই যায়। না, বঙ্গ বিজেপি 2021 সালেও সান্তা ক্লজ ভেবে ওনাকে এনেছিল। ওনার সান্তা ক্লজ মোজায় করে উপহার নিয়ে আসে আমরা জানি, কিন্তু মুশকিল হচ্ছে ওনার মোজাটা ফুটো ছিল, যার জন্য ওই আপকি বার 200 পার যখন স্লোগান দিয়েছিলেন 200 আমের পর পগার পার হয়ে গিয়েছিল। মাঝখানে ঢুকতে হচ্ছে, এই অসভ্যতাম চললে কোনো শো চলবে না। ও কি সবার মাঝখানে ঢুকবে? ও সবার মাঝখানে ঢুকবে, সবার মাঝখানে ঢুকবে। ওই সান্তা ক্লজের উপহারের মোজাটায় ফুটো ছিল বলে বিজেপির যে মাঝখান থেকে যে 77 এমএলএ হয়েছিল সেটাও চুয়ে চুয়ে বেরিয়ে চলে আসছে। এখন লিডার অফ অপোজিশন থাকবে কিনা আমরা জানি না, আমরা জানি না। যেখানে যাক শূন্যতে যাচ্ছে না, শূন্যর সাথে কিছু গুণ হলে শূন্য হয়ে যায়। বলে দিচ্ছি মুশকিল, বলার মাঝখানে ডিস্টার্ব করা খুব মুশকিল। আমি একটু আগে মনস্তিজ্ঞা বললেন যে সুকান্ত মজুমদার নাকি ভুল কিছু বলেন, আমি জাস্ট 10 সেকেন্ড। বামপন্থী প্রোডাক্ট আর কি এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ফুটবল খেলা, গীতা পাঠাচ্ছে, ফুটবল খেলা ভালো যারা বলছেন এটা আমরা দেখিয়েছি। এই একটু আগে বললেন যে টুইট, সজল বলল টুইট, তিনি নিজের মুখে যেটা বলেছেন সারা বাংলার মানুষ আজকে ধিক্কার জানাচ্ছে। যারা স্বামীজি বাংলার অন্যতম শ্রেষ্ঠ মনীষী, তাকে যারা বলেছে যে বামপন্থী প্রোডাক্ট, আসলে মুশকিল হচ্ছে বামপন্থীরা একসময় স্বামীজিকে ভণ্ড সন্ন্যাসী বলেছিল, আর বিজেপি এখন স্বামীজিকে বলছে বামপন্থী। এই যে ডাকলারি, এই যে রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে এই যে নোংরা কুৎসিততম রাজনীতি, বাংলার মানুষ জবাব দেবে। বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যে এলেই কি মনে পড়ে যায়? তখন বিদ্যাসাগরের কথা মনে পড়ে যায়, স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে যায়, নেতাজি সুভাষের কথা। কেন রাম মন্দির উদ্বোধন কমপ্লিট হয়ে যাচ্ছে? কারণ 2024 এর ভোটের আগে রাম মন্দির উদ্বোধন করতে হবে। রামকে নাম বদনাম কারা করছে? প্রথম কথা বলি,
সুকান্ত বাবু যেটা বলেছেন, স্বামীজির লাইন উদ্ধৃত করে বলেছেন এই কথাগুলো বামপন্থী লোক। তার মানে স্বামীজিকে বামপন্থী বলিনি, তার মানে অন্য কাউকে কিছু বলে, বলেছে বামপন্থী প্রোডাক্ট বাই প্রোডাক্ট তারা বলছে। মোহাম্মদ সেলিম সাহেব, আমরা কে কোথায় মন্দিরে যাব, কে কোথায় গীতা পাঠ করব, তাতে ওনার যন্ত্রণা কোথায়? বাংলা ইনসাফ আছে, বেকারত্ব, এতগুলো চাকরি প্রার্থী যারা বসে আছেন, আমি একটু পরেই সেই প্রতিবেদন দর্শকদের সামনে রাখবো যে বিহার সরকার কি ডিসিশন নিয়েছে, কিন্তু তার আগে বিশ্বনাথের কাছে। বিশ্বনাথ দা একটু রিয়াকশন নিয়ে নি। না দেখো, আমি কিন্তু খুব আশ্চর্য হচ্ছি যে পশ্চিমবাংলাতে সত্যি বলতে কি রাজনীতি কিন্তু ইস্যু ভিত্তিক ছিল এবং পশ্চিমবাংলাতে কিন্তু আইডিওলজি ভিত্তিক ছিল। সেই আইডিওলজি তুমি পক্ষে যাও বিপক্ষে যাও, ইস্যুর তুমি পক্ষে যাও বা বিপক্ষে যাও, বাংলা কিন্তু এক সময় কিন্তু দেশের রাজনীতি, রাজ্য রাজনীতিতে ইস্যু ভিত্তিক পরিচালিত হয়েছে, আদর্শ ভিত্তিক পরিচালিত হয়েছে। আর এখন যে তুমি পশ্চিমবাংলার রাজনীতি দেখতে পাচ্ছ, সেখানে ইস্যু কম গুরুত্ব কার্যত নেই এবং আদর্শ গুরুত্বপূর্ণ পাচ্ছে না। তার পরিবর্তে ধর্ম আসছে, জাতপাত আসছে, আইডেন্টিটি আসছে। আমি বলছি যে পশ্চিমবাংলার রাজনীতিতে একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে। আমরা ইস্যু ভিত্তিক, আইডিওলজি ভিত্তিক যে রাজনীতি করে অভ্যস্ত ছিলাম বা আমাদের রাজনীতি পরিচালিত হতো, তার পরিবর্তে ধর্ম আমাদের স্থান পাচ্ছে, আইডেন্টিটি আমাদের স্থান পাচ্ছে, জাত ধর্ম গুরুত্ব পাচ্ছে, আর মূল ইস্যুগুলো কিন্তু আমরা ক্রমশ হারিয়ে যাচ্ছে। রাজনীতি নেতারাও কিন্তু ভোটের রাজনীতি জেতার জন্য ধর্মকে ব্যবহার করছে। সেটা কথা না, হ্যাঁ আমরা তো রাস্তায় বঞ্চিতদের কথা হচ্ছে তো, যারা দীর্ঘদিন রাস্তায় বসে রয়েছেন এই চাকরি প্রার্থীরা, তাদের 1000 দিনের বেশি হয়ে গেছে। কোন চাকরি প্রার্থী যারা বসে রয়েছেন, কিছুদিন আগে বারবার দফায় দফায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও হয়েছে, কিন্তু রফা সূত্র কবে চাকরি তারা পাবেন এখনো পর্যন্ত সেই আশ্বাস কিন্তু মেলেনি। দীর্ঘ আন্দোলনের জেরে আসবো ইন্দ্রজিৎ, কিন্তু প্রতিবেদনটা আমরা একটু দেখে নিই, দর্শকদের দেখাই বিহারে যেটা হয়েছে, কেন বাংলায় সেটা হবে না। আমরা কি দেখলাম না, প্রায় 3.5 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মান্যতা নেওয়ার সিদ্ধান্ত দিল বিহার সরকার। তবে তার আগে পাশ করতে হবে কম্পিটেন্সি এক্সামিনেশন, যা সর্বোচ্চ দেয়া যাবে 3 বার। আর নিয়োগ চেয়ে যে কথা বলছিলাম, যে বাংলায় যখন যোগ্য প্রার্থীরা দিনের পর দিন রাস্তায় কাটাতে হচ্ছে তাদেরকে, তখন পড়শি রাজ্যে খুশির হাওয়া। দেখুন, চাকরির দাবিতে বছরের পর বছর কেটে যাচ্ছে রাস্তায়, অপেক্ষা করতে করতে কারো কারো চাকরির বয়সও পেরিয়ে গেছে। একদিকে বাংলায় যখন হাজার হাজার চাকরি প্রার্থীর এই করুণ ছবি, তখন পড়শি রাজ্য বিহারে চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মের মর্যাদা, সেই হারে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল পড়শি রাজ্য বিহার। অর্থাৎ বাংলায় যখন হাজার হাজার চাকরি প্রার্থী হকের চাকরিটাই পাচ্ছেন না বলে অভিযোগ, তখন নিয়োগ চেয়ে বাংলায় যখন যোগ্য প্রার্থীদের রাস্তায় দিন কাটাতে হচ্ছে, তখন পড়শি রাজ্যে খুশির হওয়ার বাংলায় চোখের জল। এই চোখের জল মুছবে কবে? পুরো প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। যান্ত্রিক ত্রুটির জন্য একটু সমস্যা হলো, কিন্তু তার আগে আমি একটু আলোচনার জন্য এই বিষয়টাই আসতে যাব অরূপের কাছে। অরূপ, সত্যি তো বিহার যেটা পারলো, বাংলা কেন পারলো না? যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারবার বলছেন 10 মিনিট লাগবে, শুধু বেআইনি নিয়োগ বাতিল করলেই হবে। হ্যাঁ, কারণ বিহারে তো কালিদাস নেই। এ রাজ্যের বুকে যারা ওই 1000 দিন এতক্ষণ ডায়লগ দিচ্ছিল, তারাই আবার 1000 দিনের মঞ্চে গেছিল যে তোমাদের নিয়োগ করা উচিত। চাকরি চুরি কোথায় হয়েছে, কারা করেছে? কে চাকরি চুরি করেছে প্রমাণ হয়েছে, একদম চ্যানেলে বসে।
ইন্দ্রজিৎ, সজলদা প্লিজ 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 সবাই মিলে একসঙ্গে বলে শোনা যাবে না। আমি একটু অরূপের বোধহয় মনে পড়ছে না, অরূপের বোধহয় মনে পড়ছে না। দর্শক স্বীকার করেছে এবং এসএসসি হলফনামা দিয়ে কোর্টে জানিয়েছে যে অনিয়ম কিভাবে হয়েছে, পর্যায় পর্যায়ে কিভাবে অনিয়ম হয়েছে। 10 বছর ধরে কেউ শুনতে পাবে না, আজকে উত্তর দিতে আপনার কাছে আসবো, ইন্দ্রজিতের কাছে আসবো, আগে অরূপ বলেনি। চোরের মায়েরও আছে, প্লিজ একটু বলে দিতে পারছি তো, যারা আপনি আপনার যুক্তি দেবেন, যারা সারা রাজ্যে সারা দেশে ব্যাপক কেলেঙ্কারি করে দিতে পারো গলা। আমি কি বলবো সেটা সিপিএম বলে দেবে, শুনো না, শুনেনি না। ইন্দ্রজিৎ প্লিজ একটু অরূপ বলুন। এটা হচ্ছে যে আমাদের রাজ্যে বিহারের বুকে কালিদাস নেই, আমাদের রাজ্যের বুকে কালিদাস রয়েছে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যখন রাস্তায় বসে রয়েছে, তখন মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে ক্যাবিনেট যখন সুপার নিউমেরিক পোস্ট পাস করিয়েছে, তখন তার বিরুদ্ধে গিয়ে আবার চিৎকার করছে, আবার কথা বলতে দেবে না। আমি একটা যে বেআইনি হয়েছে, যে অনিয়ম হয়েছে, চাকরি প্রার্থীদের দোষ কথা বলতে পারেন, চাকরি প্রার্থীদের দোষ কথা বলতে পারেন। ওই জন্য শোনা যাচ্ছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না। বিশ্বনাথের কাছে আসুন, বিশ্বনাথদার কাছে সবাই একসঙ্গে কথা বললে কারুর কথা স্পষ্টভাবে দর্শকরা শুনতে পাচ্ছে না। প্লিজ বিশ্বনাথ। আমি পরিষ্কার করে পাপিয়া দেখো, বিহার কেবল নয়, তার কয়েক মাস আগে উড়িষ্যা সরকার সমস্ত অস্থায়ীদেরকে স্থায়ীকরণ করেছে এবং একটি আদেশ দিয়ে জানিয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, বারবার রিকোয়েস্ট করতে হচ্ছে সজলদা, প্লিজ সবাই মিলে একসঙ্গে কথা বললে দর্শকরা শুনতে পাবে না। না অরূপ প্লিজ, তুমি যখন বলবে, আমি বলেছি সজলদাকে প্লিজ একটু বলতে দাও, বিশ্বনাথদাকে আসবো। অরূপ প্লিজ। আমি দেখো ভালো জিনিসগুলো আমরা কেন নিতে পারছি না। উড়িষ্যা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, স্থায়ীকরণ করেছে অস্থায়ীদের, সেই শিক্ষা আমরা কেন নিতে পারলাম না? আমরা কেন বিহার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটাকে স্বাগত জানিয়ে কেন আমাদের পশ্চিমবাংলা সরকার নিতে পারছে না? কেন আমাদের দুর্নীতিগ্রস্ত যাদের, তাদের পক্ষে হয়ে কথা বলতে হচ্ছে? কেন আমরা যারা দুর্নীতিগ্রস্ত শিক্ষক, 1 মিনিট লাগে, অযোগ্যদের সিস্টেম থেকে বার করতে অসুবিধা কোথায়? সুপার নিউমারিক পোস্ট তৈরি করার দরকার পড়বে না অরূপ। যারা অযোগ্য রয়েছে তাদেরকে সিস্টেম থেকে বার করলে তো হয়ে যায়। আদালতের নজরদারিতে তদন্ত ধরাই পড়তো না। দিতে পারেনি তো কপি, তোমরা তো সজলদা প্লিজ, রেশন দুর্নীতি থেকে একের পর এক পুরো নিয়োগ দুর্নীতি, বারবার তোমরা সময় বলো, 21-এর আগে 21-এর পরে সমস্ত এই যে দুর্নীতিগুলো, নিয়োগ দুর্নীতি যে বারবার করে হয়েছে, সেগুলো তো আদালত বলেছে, মাননীয় বিচারপতি বলেছে, পর্ষদ স্বীকার করেছে, এসএসসি হলফনামা দিয়ে কোর্টে জানিয়েছে। সুপার নিউমারিক পোস্ট তৈরি করার দরকার পড়লো কেন? অযোগ্যদের কেন বাতিল করা হচ্ছে না? আমরা আপনাদের সামনে রাখবো পুরো প্রতিবেদন, বিহার যা করতে পারলো বাংলা কেন পারলো না, একবার দেখুন, তারপর আসবো আলোচনা। চাকরির দাবিতে বছরের পর বছর কেটে যাচ্ছে রাস্তায়। অপেক্ষা করতে করতে কারো কারো চাকরির বয়সও পেরিয়ে গেছে। একদিকে বাংলায় যখন হাজার হাজার চাকরি প্রার্থীর এই করুণ ছবি, তখন পড়শি রাজ্য বিহারে চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মের মর্যাদা, সেই হারে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল পড়শি রাজ্য বিহার। অর্থাৎ বাংলায় যখন হাজার হাজার চাকরি প্রার্থী হকের চাকরিটাই পাচ্ছেন না বলে অভিযোগ, তখন বিহারে চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ীকরণের দাবিকে মান্যতা দিল নীতিশ কুমারের সরকার। এই মুহূর্তে বিহারে ক্ষমতায় রয়েছে জেডিইউ, আরজেডি এবং কংগ্রেসের জোট। এই পড়শি রাজ্যে প্রায় 3.5 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন। স্থায়ীকরণ, সরকারি কর্মীদের মতো মর্যাদা এবং সুযোগ সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন চাকরি প্রার্থীরা। বিহার সরকার নতুন করে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় আন্দোলনে নামেন চুক্তিভিত্তিক শিক্ষকরা। এবার লোকসভা ভোটের আগে চুক্তিভিত্তিক শিক্ষকদের দাবিকে মান্যতা দিল নীতিশ কুমারের মন্ত্রিসভা। আর এই ঘটনাকে হাতিয়ার করেই নতুন করে সরব হয়েছে এ রাজ্যের বিরোধীরা। আগে সব সময় বিহারের তোমার গিয়ে কটাক্ষ করা হতো আর বাংলার শ্রেষ্ঠত্ব হতো। পরিবর্তনের জামাতে এটাই হয়েছে।
এখানে দাঁড়িয়ে যাদের শিক্ষা নিয়োগ হওয়ার কথা তারা রাস্তায় আছে, তাদের জেল দেওয়া হয়েছে। গত কদিন আগেও কালীঘাটে তারা গিয়েছিল, তাদেরকে জামিন অযোগ্য ধারায় দেওয়া হয়েছে। 1000 দিন ধরে তারা বসে আছে, হাইকোর্টে যাচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, তাও মানছে না। আর অন্যদিকে নীতিশ কুমারের সরকার দেখিয়ে দিল যে সরকার যদি চায় তাহলে সে নিয়োগ করতে পারে। এখানে যারা প্রকৃত শিক্ষক হওয়ার যোগ্য তারা রাস্তায় প্রতিদিন তারা রাস্তায় পড়ে আছে, পুলিশ তাদেরকে ধরে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় তাদেরকে মামলা করে জেলে ঢোকাচ্ছে। আর এগিয়ে বাংলা নয়, এবার আমাদের বাঙালিদের বলতে হবে এগিয়ে বিহার। বিহার গভর্নমেন্ট কিসের প্রেক্ষিতে এটা করেছে সেটা তারা বলতে পারবেন, বা এগুলো খতিয়ে দেখে তারপর এটা বলা যাবে। কিন্তু আমাদের এখানেও বিপুল সংখ্যক শিক্ষক যথেষ্ট ভালোভাবে নিয়োগ হয়েছে, এরম নয় যে নিয়োগ হয়নি। স্বচ্ছতার সঙ্গে সুন্দর নিয়োগ হয়েছে, তৃণমূল জমানাতেই নিয়োগ হয়েছে। এখন মুখ্যমন্ত্রী চাইছেন চাকরিগুলো হোক, আর বিরোধীরা চাইছে চাকরিগুলো না হোক, জটটা থাকুক, আর আমরা এই জট খোলার চেষ্টা করে যাচ্ছি। বিহার সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চুক্তি ভিত্তিক শিক্ষকদের কম্পিটেন্সি এক্সামিনেশন হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই সরকারি কর্মীর মর্যাদা মিলবে। তবে ততদিন পর্যন্ত আগের হারেই বেতন পাবেন সকলে। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ 3 বার কম্পিটেন্সি এক্সামিনেশন দিতে পারবেন। উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, বারবার তো এই উদ্ধৃতি সামনে তুলে আনে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিশ্বনাথ দা। তাহলে বিহার যা করে দেখালো, বাংলা কেন এত পিছিয়ে, বাংলা কেন করে দেখাতে পারছে না? আমি বলছি বাংলায় এই মুহূর্তে 46,000 প্যারা টিচার রয়েছে সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, তাতে তো এক্ষেত্রেও তো একটি নিয়ম রয়েছে, সেটাও তো করা যেতে পারে। দেখো, এটা খুব দুর্ভাগ্যের যে আমরা কিন্তু আশপাশের রাজ্যগুলো আমাদেরকে ছাড়িয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। আমি উড়িষ্যার কথা বলছিলাম, বিহারের কথা তুমি আজকে বলছো। আর ধরো একটা নির্বাচন অন্য রাজ্যগুলো শান্তিপূর্ণভাবে করতে পারে, পশ্চিমবাংলা পারে না। তা আমরা কেন শিখতে পারি না? আমাদের কেন সবসময় রাজনীতি আকচাকচি হয়? এমনকি স্টুডিওতেও আমাদের কোনো আকচাকচির সুযোগ নেই। এখানে পরিষ্কার মেনে নেওয়া দরকার যে হ্যাঁ, বিহার এটা ভালো একটা কাজ করেছে, বিহারের কাজটাকে আমরা অনুকরণ করব, মডেল করব এবং পশ্চিমবাংলা সেটা ইমপ্লিমেন্ট করব। আমরা সেটা না করে কার্যত তৃণমূল বিজেপি তৃণমূল ধর্ম ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। বিহার পরিষ্কার করে যে নীতিশ কুমারের শাসনকালটাই আমি যদি দেখি, তাহলে নীতিশ কুমার শাসনকালে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বিহারটা জঙ্গলরাজ এক সময় ছিল লালু প্রসাদ শাসনের কালে, আজকে জঙ্গলরাজ থেকে নীতিশ কুমার কিছুটা অর্ডার বিহারকে উন্নত বিহারে নিয়ে আসছে। এটা একটা লেসন। এটা পশ্চিমবাংলা যদি পিছিয়ে যায় তাহলে বিহার এগিয়ে যাচ্ছে, এটা ফ্যাক্ট। এই ফ্যাক্টটাকে তো মানতে হবে, তবেই না তুমি যদি রোগটাকে আইডেন্টিফাই করতে পারো, তবেই না তুমি নিরামন করতে পারবে। আর যদি তুমি রোগটাই না মানো, তুমি যদি ডিনায়াল মোডে থাকো, তুমি যদি সবসময় মনে করো কুৎসা করছে, আমাদের নিন্দা করছে, তাহলে তো তুমি কখনোই ইমপ্রুভ করতে পারবে না। বিহারের ইতিবাচক দিকটাকে গ্রহণ করতে হবে, গ্রহণ করে এগিয়ে যেতে হবে এবং এটা মানতে হবে। আজকের দিনে পশ্চিমবাংলা বিহার বা উড়িষ্যা থেকে পিছিয়ে গেছে, এখান থেকে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই পশ্চিমবাংলা আমরা আমিও থাকবো, সবাই থাকবে। পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই মিলে একসঙ্গে না, প্লিজ আরো বলে নিক, তারপর আমি ইন্দ্রজিতের কাছে অনলাইনে যাব। সবাই মিলে কথা বললে আমার পক্ষে এই মুহূর্তে কাউকে বলতে দেওয়া সম্ভব নয়। যখন নিয়োগ দুর্নীতির কথা বারবার সামনে আসছে, উত্তর 24 পরগনায় কিভাবে ফের ধান কেনা বেচায় অনিয়মের অভিযোগ সামনে এসেছে, এবার সেই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। কুইন্টাল প্রতি 5 কেজি ধানের দাম বাদ দিতে হবে। উত্তর 24 পরগনার ভুরকুন্ডা, শ্রীকৃষ্ণপুর, বাসপুল, বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের শতাধিক কৃষক দাবি করছেন যে মঙ্গলবার এমনই শর্ত দেওয়া হয় দিঘিরহাট সরকারি ধান ক্রয় কেন্দ্রে। কি তাদের অভিযোগ দেখুন। রেশন বন্টনে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী বাকিবুর রহমান থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু তাতে কি আদৌ অনিয়মে বেরিয়ে পড়ানো গেছে? ভাঙা গেছে খাদ্য দফতরে গজিয়ে ওঠা ঘুঘুর বাসা? প্রশ্নটা উঠছে কারণ সেই উত্তর 24 পরগনাতেই ফের উঠছে অভিযোগ। ভুরকুন্ডা, শ্রীকৃষ্ণপুর, বাসপুল ও বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের শতাধিক কৃষকের দাবি গুণগত মানের কারণ দেখিয়ে বেশি ধান নিয়ে তাদের কম টাকা দেওয়া হচ্ছে, ফলে আর্থিক ক্ষতি হচ্ছে তাদের। কৃষকদের অভিযোগ, মঙ্গলবার দিঘিরহাট সরকারি ধান ক্রয় কেন্দ্রে ফসল বিক্রি করতে এলে তাদের শর্ত দেওয়া হয় কুইন্টাল প্রতি 5 কেজি ধানের দাম বাদ দিতে হবে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা, ধান কেনাবেচা বন্ধ রাখা হয়, ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ।
কোনো নিয়মের কথা বলছে না, কোনো কাগজও দেখাচ্ছে না। 17 কেজি উনি বলছে যাই ধান আনো না কেন 5 কেজি করে বাদ যাবে। হ্যাঁ 5 কেজি করে বাদ দিতে হবে। তোমাদের কি দাবি? আমাদের দাবি আমরা কেন বাদ দেবো? গভর্নমেন্টের তো কোনো নিয়ম নেই। প্রতি কুইন্টালে 5 কেজি করে বাদ দেয়, সে তো আলাদা ব্যাপার। আর যদি সামান্য একটা চিটে থাকে তাতে আরো 10 কেজি বাদ যাচ্ছে, কেন এটা যাবে কেন? বেআইনি কাজ যে হচ্ছে তা অভিযুক্ত রাইস মিলের কর্মী নিজেও স্বীকার করে দিয়েছেন। এবার ধানের ময়শ্চার বেশি, 17 উপরে থাকছে, খুশি আছে, চিটে আছে, কালো মাছি আছে, এই কারণে। এটা কি সরকারের কোনো ইনস্ট্রাকশন আছে না আপনি বানালেন? আমি বানাইনি, আমরা অঘোষিত সব জায়গায় চলছে সেই হিসাবে। অঘোষিত চলছে, কোনো লিখিত নির্দেশ আছে আপনার কাছে? যেহেতু এখান থেকে টিএমসি লোকদের এখানে কমিশন দিতে হয়, এই কমিশনের জন্য ওখান থেকে 5 কেজি করে ওরা কম বাদ দিচ্ছিল। এখানে চাষিদের সঙ্গে আর মিলারের সঙ্গে একটা সমস্যা ছিল, তা আমরা পরে জানতে পারলে এসে মিলারের সঙ্গে কথা বলে চাষিদের সঙ্গে কথা বলে ওটা সমাধান করে দিয়েছে। এজিবির কাজই হচ্ছে অভিযোগ করা। মিল মালিক আসার পর 5 কেজির বদলে 2 কেজি ধানের টাকা বাদ দেওয়ার শর্তে রাজি হন চাষিরা। বেশ কয়েক ঘন্টা পর শুরু হয় ধান কেনা বেচা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমি ইন্দ্রজিতের কাছে আসবো। ইন্দ্রজিৎ, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলে, মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান তিনিও জেলে রয়েছেন। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চলাকালীনই রাজ্যে ধান কেনায় দালাল চক্রের যে রমরমা, একাধিক অভিযোগ সামনে আসছে। শুধু এই অভিযোগ নয়, কিছুদিন আগে হুগলির গোঘাটে কৃষকদের থেকে ধান কেনার ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে একেবারে কুইন্টাল প্রতি ধানে 5 কেজি করে বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে। এবং এখানেও তুমি শুনলে একজন মালিক তিনিও স্বীকার করে নিচ্ছেন যে বেআইনি কাজ হয়েছে। আমরা যখন রেশন দুর্নীতি হয়েছিল তখন রেশন দুর্নীতির অনেকগুলো স্টেপে যে ভুয়ো কৃষক কার্ড এবং ভুয়ো চালকল এবং এই যে কমিশন খাওয়া প্রতিটা এই বাড়িগুলোর এত টাকা সম্পত্তি এবং এই যে দুর্নীতি, রেশন দুর্নীতির সাথে নিয়োগ দুর্নীতি কথা হচ্ছিল যে আগের প্রতিবেদনে আপনি বলতে দিলেন না, কিন্তু এটা তো সত্যি যে স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে স্বীকার করেছে যে তারা প্রায় 8,000 জনকে ভুয়ো নিয়োগ করেছে। পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটেনি। যে সংস্থা নিয়োগ করেছে সে সংস্থা স্কুল সার্ভিস কমিশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা পার্ট, তারা নিজেরা স্বীকার করছে যে আমরা চুরি করেছি। ফলে আমার এই যে নিয়োগ দুর্নীতির সঙ্গে রেশন দুর্নীতি, বাড়িকুলের যে টাকা সেটা ম্যানগ্রোভ সিনেমাতে ওই অর্পিতা নিয়োগ দুর্নীতিতে অ্যারেস্ট হয়েছে, তাদের টাকা কাটে, টোটালটা একটা চক্র। এবং রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে বারবার যে বলেন কৃষকদের দেখছি আসলে কৃষকদের সর্বনাশ করছে, এ রাজ্যে কৃষক আত্মহত্যা করছে। এবং এই যে আজকে একটা কথা উঠেছে, এফসি এর অফিসাররা কোথায়, ফ্যাসের অফিসাররা কোথায়, বিজেপি তাদের কোথায় লুকিয়ে রেখেছে যে এ রাজ্যে নিয়োগ রেশন দুর্নীতি করতে পারছে না। কিন্তু তার আগে আমি অরূপের কাছে আসবো। অরূপ, তোমরা বারবার বড় কৃষক দরদি, আর এই অবস্থা, ছবিটা এই না। আজকে তো দেখতে পেলেন যে যখনই অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তিনি নিজে এসেছেন, যে দুর্নীতি করেছে তাদের প্রাইভেট একটা মিল মালিক, এটা তো তিনটে এফআইআর হয়, তারপরেও কি করে সেটা চাপা পড়ে যায়, তার মধ্যে কার করেন না আপনি। আমি বলতে আসলে যদি বাধা দেন তাহলে তো খুব মুশকিল, বাকিরা তো বাধা দেবেই। মুশকিলটা হচ্ছে যে এটার মনিটরিং করার কথা তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, তাদের রিপ্রেজেন্টেটিভরা কোথায়? দ্বিতীয় কথা, এই সিপিএম এত বড় বড় জ্ঞান দেয়, সারা ভারতবর্ষের বুকে বাংলার মানুষ দেখিয়েছিল 2007-08 সারা ভারতবর্ষের বুকে বাংলায় রেশন বিদ্রোহ হয়ে গেছিল, সারা ভারতবর্ষে গম কেনা হতো, একমাত্র এখানে গমের বদলে আটা করে দুর্নীতি। এই বাকিবুরের উত্থান সেই গমের বদলে আটা কল থেকে, যাদের আমলে বাকিবুরের উত্থান, যারা বাকিবুরকে তৈরি করলো, তারা এখন এখানে বড় বড় জ্ঞানের। আর এই বাকিবুররাই যাতে না হয়, তাদের যাতে বারবারন্ত না হয়, যদিও প্রশ্নগুলো শুনে অরূপ বারবার বলবে বাধা দিচ্ছি, কিন্তু এই কথাগুলো তো বলতেই হবে অরূপ, যে সেই কারণেই কিন্তু জনগণ ভোট দিয়ে তিনবার তোমাদের ক্ষমতায় এনেছে, যাতে একটা সিস্টেম চললে, একটা সিস্টেম চললে তাতে দুটো লোক খারাপ কাজ করতেই পারে, তার জন্য পুরো সিস্টেমটা খারাপ হয় না। খাদ্যমন্ত্রী জেলে চলে গেছে, তারপরে বলা হচ্ছে 21-এর আগে 21-এর পরে। আমার নাম বলে তো আপনি চলে যাচ্ছেন। আমি যেটা বলি, একটা খুব দারুণ কথা বলেছে, যেই দুর্নীতিটা চোখের সামনে এসছে অমনি তৃণমূলের নেতারা চলে এসছে ব্যাপারটাকে মানে নিউট্রালাইজ করে দিতে। আসলে যেখানে পুলিশ আসার কথা ছিল, যেখানে খাদ্য দপ্তর আসার কথা ছিল, ছিল না তোমার সময়, এখন আমি কথা বলিনি, এখন বলিনি, ও আগে তুমিও বলেছো, তুমিও বলেছো, তাহলে বলো। এবার ঘটনা হচ্ছে যেখানে পুলিশ আসার কথা ছিল সেখানে তৃণমূলের নেতা এসছে। কেন?
যে একা চালকল মালিক কে যাবে কুইন্টালে 5 টাকা, কি করছিল ওই যেরকম বিএসএফ গরু পাচার কাণ্ডে বিএসএফ এর কমান্ডার গ্রেফতার হয়, ওদের দিতে গরু পাচারে বিএসএফ গ্রেফতার হয় যেভাবে জন্য না না মাঝখান থেকে তো আসলে সাধারণ মানুষ, চাষি, কৃষক এবং চাকরি প্রার্থী তারা কিন্তু সেই বঞ্চিতই থেকে যাচ্ছে। শুধু আমি একটা তথ্য বলবো যে এই ফোরেদের দৌরাত্ম্য ঠেকাতেই কিন্তু 2018 সালে মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া পদক্ষেপ করেছিল জেলা প্রশাসন, এবং সেখানে সিসিটিভি থেকে শুরু করে পুলিশের নজরদারির কথা একাধিক ঘোষণা হয়েছিল। কিন্তু তারপর তো এই একই বিষয় চলছে কেন? বারবার এই অভিযোগ উঠছে, প্রশাসনের নজরদারি কোথায়? এই প্রশ্নটা কিন্তু রইলই। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছে, একটু পরেই দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এবিপিএন।